Students, today we are going to read about the concept of electrostatic force and charge. এই সম্বন্ধে ক্লাস 7-এ আমরা বেশ কিছুটা পড়েছিলাম যে বেলুন ঘষলে সেটা কাগজ আকর্ষণ করে, মনে পড়ছে? এছাড়াও আমরা আরও অনেক কিছু পড়েছি। তো তার আগে আমরা আগের দিন যা যা পড়েছিলাম একটু ডিফারেন্সিয়েট করে নিই। কন্ট্যাক্ট ফোর্স সম্বন্ধে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, আর নন কন্ট্যাক্ট ফোর্সে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে পড়েছিলাম। ম্যাগনেটিক ফোর্সও কিন্তু আমরা ক্লাস 7-এ পড়েছি। এইবার যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে উদাহরণটা তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু খুব কমন এক্সাম্পল না? চিরুনি দিয়ে যদি আমরা চুলটাকে আঁচড়ে নিই তাহলে সেটা পেপারসগুলোকে আকর্ষণ করে। সো দিস ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, we will now study about it. Already we have studied a lot about electrostatic force. I'm not going to teach you very basic things because already we know the examples. You may go back to the subscribe channel if you have subscribed to my channel. There I have already shown you these things in class 7. তারপর সোয়েটারে যে বেলুন আটকে যায় এইসব বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। Is there any relation between rubbing and ability to attract? Rubbing introduces a change in the objects. As a result, they attract other objects. তাহলে রাবিং করার ফলেই কিন্তু এটা ঘটছে। চিরুনি আগে কিন্তু কাগজ আকর্ষণ করছিল না, বেলুনও যদি আমরা সোয়েটারে না ঘষি তাহলে এই ঘটনাটা ঘটাবে না। তাহলে রাবিং করার ফলে কিছু একটা চেঞ্জ হচ্ছে। Such a change in objects due to rubbing is said to create charge, which is produced in the object. তাহলে এই যে রাবিং এর ফলে যে চেঞ্জটা ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ দ্য চার্জ। ইলেকট্রিক্যাল চার্জ প্রডিউসড ইন দ্য অবজেক্টস, অ্যাকচুয়ালি উই শুড নট ইউজ প্রডিউসড, আমাদের প্রডিউস শব্দটা কিন্তু ইউজ করা উচিত না। চার্জ ক্যান নট বি প্রডিউসড, জানো তো? এটা আমরা বড় হলে শিখবো যে চার্জ তৈরি করা যায় না বা নষ্ট করা যায় না। ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান বডি টু দ্য to another body. So electrical charge induced বললে আরো ভালো হয় in the objects is such a process is called static electricity. এই যে এর যে চার্জ এর মধ্যে ডেভেলপ করলো, যার ফলে সে অ্যাট্রাক্টেড হচ্ছে, বা অন্য অন্য ক্ষেত্রে তুমি দেখতে পাবে শুধু অ্যাট্রাক্ট না, গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে শুধু অ্যাট্রাকশন নিয়ে মাথা ব্যথা ছিল, এখানে আবার রিপালশনও হবে, দূরেও ঠেলে দেবে। সো দ্যাট ইজ দ্য কজ ইজ দ্য ইলেকট্রিক চার্জ। এবং এই সময়ে আমরা বলে থাকবো যে অবজেক্টটা কি হয়ে গেছে, ইলেকট্রিফাইড অর চার্জড। ওকে, সো ইফ ইউ আর আস্কড অ্যাবাউট what is electricity, it's not electricity, static electricity or electric charge, you have to write this one. Okay, now there are more examples here. Let us try to know more about electric charge by doing some experiments. I will tell you in short, you may try these in your home. Okay, সো ফার্স্ট এক্সপেরিমেন্টে যেটা করা হয়েছে, দুটো বেলুন নেওয়া হয়েছে এবং বেলুনগুলোকে একই সঙ্গে নিজের জামায় একজন ঘষেছে। প্রথমে যখন ঘষা হয়নি, তার আগে রাবিংয়ের আগে দেখা গেছিলো বেলুনটা নর্মালি ঝুলছে, একে অপরের কাছেও যাচ্ছে না, দূরে সরে যাচ্ছে না। যেমনি দুটো বেলুনকেও নিজের সোয়েটার দিয়ে ঘষলো, দিয়ে ঝুলালো, কি দেখা যাবে জানো? বেলুন দুটো একে অপরের থেকে দূরে সরে যাবে। দ্যাট ফেনোমেনা ইজ নোন অ্যাজ রিপালশন. But when the balloons are released immediately after rubbing with your sweater, they will stick to your sweater. প্রথম কথা, তারা তো তোমার সোয়েটারে লেগে যাবেই, কিন্তু যদি তাদেরকে একসঙ্গে রাখা হয় তারা একে অপরকে দূরে ঠেলবে। ঠিক আছে? সো ইট ক্যান বি সেড, তাহলে দেখো দুটো বেলুনকেই তো আমি সোয়েটারের সঙ্গে ঘষেছিলাম, তাহলে দুজনে একই ধরনের চার্জ নিয়েছে। তাহলে একই ধরনের চার্জ যখন কাছাকাছি রাখা হয় তারা কিন্তু একে অপরের থেকে দূরে সরে যায়। লাইক চার্জেস রিপেল ইচ আদার, আর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, সেটা তুমি জানতে পারছো। সোয়েটার আর বেলুনকে ঘষলে পরে সোয়েটার আর বেলুন কিন্তু অপোজিট চার্জেস নেয়, হ্যাঁ, এবং তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে। এরকমই এই এক্সপেরিমেন্টটাও তোমরা কিন্তু পড়বে। ওকে, ভালো করে পড়বে। যদি ডাউট হয় ইউ উইল সে মি, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাগেন। So are electric charges developed in two different objects that are rubbed with each other, like or unlike? They are unlike charges. মানে যে চার্জেসগুলো দুটো বডিতে ডেভেলপ করলো, সোয়েটার আর বেলুনের এক্সাম্পলটাই নিই, সেই দুটো চার্জেস কি একই ধরনের? নো, দে আর অফ অপোজিট নেচার বিকজ দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার। From the experiment of Benjamin Franklin, we get a preliminary idea. Preliminary মানে প্রাইমারি, মানে একদম প্রাথমিক
আইডিয়া অ্যাবাউট দ্য নেচার অফ ইলেকট্রিক্যাল চার্জ। উনি একটা এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন তার বেসিসে আমরা কিন্তু চার্জের সম্বন্ধে কয়েকটা বেসিক জিনিস জানতে পেরেছি। অলদো হি কুড নট রিচ এনি কারেক্ট কনক্লুশন অ্যাবাউট ইট, দ্য টু ডিফারেন্ট চার্জেস আর নেমড অ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এটা আমরা আগেও পড়েছি। সাপোজ টু ডিফারেন্ট অবজেক্টস আর রাবড উইথ ইচ আদার, হাউ ক্যান উই ডিসাইড চার্জ অফ উইচ অবজেক্ট ইজ পজিটিভ অ্যান্ড চার্জ অফ উইচ অবজেক্ট ইজ নেগেটিভ? কোনটা নেগেটিভ হলো কোনটা পজিটিভ হলো কী করে বুঝবো? তাহলে বুঝবার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করেছি। ইফ এনি টু অবজেক্টস আর রাবড উইথ ইচ আদার দ্য অবজেক্ট এট লাইজ অ্যাবভ, এই লিস্টে যে উপরে আছে তার সঙ্গে যদি নিচের কোনো জিনিসকে ঘষা হয় তাহলে উপরেরটা হবে পজিটিভ, নিচেরটা হবে নেগেটিভ। তার মানে দেখো, গ্লাস আর সিল্ককে যদি রাব করা হয়, মানে কাঁচের কোনো জিনিসকে সিল্কের উপর রাব করলে গ্লাস হবে পজিটিভ, সিল্ক হবে নেগেটিভ। দিস ইজ দ্য সিকোয়েন্স। ওকে, এগুলো এক্সপেরিমেন্ট করে করে বের করেছে। তোমার মনে হবে এক্সপেরিমেন্ট যারা করেছিলেন তারা কি করে বুঝেছিলেন? অনেক ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো দিয়ে চার্জের নেচারটা বোঝা যায়। ফর ইনস্ট্যান্স, ইফ গ্লাস ইজ রাবড উইথ সিল্ক, গ্লাস বিকামস পজিটিভলি চার্জ। এটা বলেছে কেন বলো তো? গ্লাস আর সিল্কের এক্সাম্পল বড় হলে এক্সাম্পলটা ঘুরি বার ব্যবহার করতে হবে এবং এইগুলোকে নিয়ে কাজ হয় পরে। আ গ্লাস রড ইজ রাবড উইথ আ উলেন কমফর্টার, অর্থাৎ গ্লাসকেই যদি আবার তুমি উল দিয়ে ঘষো তাহলে উল হয়ে যাবে পজিটিভ, তখন কিন্তু আবার গ্লাসটা নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ কথাটা বলছি আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিই, কখন আমরা বলি যে কোনো বডি নেগেটিভ? যখন তার কাছে এক্সেস ইলেকট্রন থাকে। ইলেকট্রনের কথা কিন্তু আমরা ক্লাস 7-এ পড়েছি। সো কখন আমরা বলি কোনো বডি নেগেটিভ? যখন তার কাছে এক্সেস ইলেকট্রনস থাকবে, বাড়তি ইলেকট্রন থাকবে। আর যখন তার যা থাকা উচিত তার তুলনায় কম থাকবে তখন তাকে আমরা পজিটিভ বলে থাকি। এইবার কুলম্বস ল। ইউ হ্যাভ লার্নড হোয়াট কাইন্ড অফ চার্জ অ্যাট্রাক্টস ইচ আদার। সেম টাইপস অফ চার্জেস রিপেল আর অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। কতটা ফোর্স, এই যে অ্যাট্রাকশন বা রিপালশন, দিজ আর ফোর্স না, পুশ আর পুল তো এটা, তাহলে এটা তো একটা ফোর্স। হাউ ক্যান ইউ মেজার দ্যাট? ফ্রেঞ্চ সায়েন্টিস্ট চার্লস অগাস্টিন ডি কুলম্ব তিনি প্রথমে একটা ফর্মুলা বের করেছিলেন উইচ ইজ মাচ মোর লাইক দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটা আমি পাশেই লিখছি যাতে তোমাদের মেলাতে সুবিধা হয়। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এরম দেখতে ছিল। এটা ছিল মাস অফ দ্য বডি, দুটো বডি, ডিস্টেন্স বিটুইন দেম তার স্কোয়ার। এটা ছিল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এইখানেও একটা কনস্ট্যান্ট আছে, মাসের জায়গায় রয়েছে চার্জেস অফ দ্য টু বডি যাদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ক্যালকুলেট করছি, আর হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দেম। দ্য ভ্যালিউ অফ কে ডিপেন্ডস অ্যাপন, কোন কোন বিষয়ের উপর কনস্ট্যান্ট ডিপেন্ড করে? কোন মিডিয়ামে আছে চার্জেসগুলো তার উপরে ডিপেন্ড করে এই কনস্ট্যান্টটা। এই জিটা কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করতো না, দিস ওয়াজ আ কনস্ট্যান্ট, বাট দিস উইল চেঞ্জ উইথ মিডিয়াম। কে ইন কেস অফ কুলম্বস ল উইল চেঞ্জ উইথ মিডিয়াম। সো কে ইজ ডিফারেন্ট ফর এয়ার অ্যান্ড ওয়াটার। গোয়িং টু রিড দিস কুলম্বস ল মোর পার্টিকুলারলি। এখানে আমাদের যেটা জানতে হবে, কুলম্বস ল জানলাম। Distance between two objects can be measured by drawing a straight line only when they are point masses. যেমন আমরা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম সম্পূর্ণ যে কমপ্লিট মাস সেটা সেন্টার অফ দ্য বডিতে লাই করছে, এইখানে কুলম্বস লতেও আমরা তাই ধরে নিলাম। যে কোনো চার্জ বডি তার যে সেন্টার সেখানেই তার সম্পূর্ণ যে কমপ্লিট চার্জটা রয়েছে সেটা থাকছে, তবেই ডিস্টেন্স মেজার করতে সুবিধা হবে। এইবার ফোর্স যেহেতু, তাহলে সেই ফোর্সটাকে মেজার করতে গেলে যে ইউনিটগুলো ইউজ করব দ্যাট উইল বি সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান্স, দ্যাট মিনস ডাইন, তাই না? ডাইনের ডেফিনেশন কি ছিল? 1 গ্রামের কোনো বডিকে যদি আমরা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেট করতে পারি তাহলে যে ফোর্স অ্যাপ্লাই করেছি বলে ধরবো সেটা হচ্ছে 1 ডাইন। নাও ইন দিস কেস কখন আমরা বলবো 1 ডাইন ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে দুটো চার্জের মধ্যে? দেখো, ইফ উই কিপ, আমরা যদি দুটো পয়েন্ট চার্জেস মানে ধরে নেবে যার সাইজ খুবই ছোট, সেই কার সাপেক্ষে ছোট? তারা যে ডিস্টেন্সে আছে তার তুলনায় তাদের সাইজ খুব ছোট। এই ডিস্টেন্সের তুলনায় এদের আকারটা খুব ছোট, এমন নয় যে জিনিসটা এত বড় আর ডিস্টেন্স এইটুকু, তা নয় কিন্তু। ইফ ইউ কিপ টু লাইক চার্জেস অ্যাট এ ডিস্টেন্স, যদি আমরা দুটো চার্জ বডিকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, কোথায় অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ এই ক্ষেত্রে মিডিয়াম চেঞ্জ হলে ফোর্স চেঞ্জ হয়। সো ভ্যাকিউমে যদি রাখি, দুটো চার্জ বডিকে আমি ভ্যাকিউমে 1 সেন্টিমিটার দূরে রেখেছি, তাহলে তাদের ভিতরে একটা, যেহেতু একই ধরনের চার্জ রেখেছি, তাদের ভিতরে একটা রিপালশন অ্যাক্ট করবে।
এই ফোর্সটা, এই রিপালসিভ ফোর্স যদি ওয়ান ডাইন হয়, আমি বলবো যে আমাদের যে দুটো চার্জেস রয়েছে তারা প্রত্যেকেই ওয়ান স্ট্যাট কুলাম বা ওয়ান ইএসইউ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইএসইউ? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। হোয়াট ইজ ইট? ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, তাহলে ওয়ান ইএসইউ আর ওয়ান স্ট্যাট কুলাম চার্জের ডেফিনেশন আমরা লার্ন করব। একইভাবে যদি দুটো চার্জকে, একই ধরনের চার্জকে ভ্যাকিউমে রেখে দেখা যায় যে তাদের ভিতরে যে ফোর্সটা রয়েছে সেটা 9 × 10⁹ কুলাম, then we can say the charges are unit coulomb। ঠিক আছে, এই যেখানে দেখো ওই রিজনটা দেওয়া আছে, দাঁড়াও দেখাচ্ছি। তো একটা জিনিস তোমাদের বইটা এখানে দেওয়া আছে, which is not acceptable from my side, not at least from any physics side। এখানে কিন্তু যদি দুটো চার্জ রাখা থাকে 1 নিউটন ফোর্স কিন্তু অ্যাক্ট করবে না 9 × 10⁹, তো অতটা বোঝা তোমার দরকার নেই। শুধু মনে রাখবে কে এর ভ্যালিউ সিজিএস ইউনিটে সেটা হচ্ছে 1, কিন্তু ইন এমকেএস ইউনিট বা এসআই ইউনিট কে এর ভ্যালিউ কিন্তু 9 × 10⁹। এই ডেফিনেশনটা কিন্তু এখানে চলবে না, 1 কুলম্বের ডেফিনেশন এটা নয়। ওরা হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক যাই বোঝাতে চেয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো দিস উইল গো ফর ইউ। ওকে, নাও এবার এখান থেকে আমরা চলে এলাম সব কিছু। ইফ ইউ রেডিউস দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাম উইল দ্য ম্যাগনিটিউড অফ এফ ইনক্রিজ অর ডিক্রিজ? খুব সাধারণ প্রশ্ন। দুটো বস্তুকে যদি কাছে আনা হয়, তারা চার্জ রয়েছে, কাছে আনলে অবশ্যই তাদের কিন্তু অ্যাট্রাকশন বা রিপালশন দুটোই কিন্তু চরমভাবে বাড়বে। Why is charge produced when an object is rubbed? Again I am saying charge is not produced, it's just transferred. Class 7 এ কি পড়েছো? All things are made of atoms. Atom consists of 3 types of particles. মনে পড়ছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শুধু হাইড্রোজেনে কিন্তু নিউট্রন থাকে না। Electron carries negative charge, proton positive charge, neutron has no charge. In an atom, the sum total of positive charge of all protons is equal to the sum total of negative charges of all electrons. অর্থাৎ অ্যাটমের ভিতরে দেখা যায় যতগুলি ইলেকট্রনস আছে ততগুলিই কিন্তু প্রোটনস থাকে, তাই জন্য প্লাস মাইনাসে জিরো হয়ে যায়, কোনো চার্জ থাকে না। এবার যখন দুটো বস্তুকে আমরা ঘষছি তখন কি হচ্ছে? ইলেকট্রনগুলি একটা বডি থেকে অন্য বডিতে যাচ্ছে। এবার যার কাছে, সবার কাছে তো ব্যালেন্সিং করার জন্য যথেষ্ট ইলেকট্রন ছিল, তো একজন যে ছাড়লো তার কাছে তাহলে এবার ইলেকট্রন আর যথেষ্ট পরিমাণে থাকলো না। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এইখানটা আমি লিখছি, হ্যাঁ আমার খাতা নেওয়া হয়নি। এখানে হচ্ছে 10টা ইলেকট্রন ছিল ধরো এ বস্তুর কাছে, বি বস্তুর কাছেও তার নিজস্ব 5টা ইলেকট্রন ছিল, ফাইন। এর কাছে ইলেকট্রন 10টাই, এর কাছে 5টাই, এর কাছে হিসেব মতন 10টা প্রোটন থাকা উচিত ব্যালেন্স করার জন্য, আর বি এর কাছে 5টা প্রোটন থাকা উচিত ব্যালেন্স করার জন্য। ভালোই ছিল এরা। যখন এদের মধ্যে একটা ফ্রিকশন বা রাবিং হলো তখন দেখা যাবে এ ছেড়ে দিল। এ কটা ইলেকট্রন ছাড়লো? দুটো ইলেকট্রন ছাড়ার ফলে এর কাছে এখন কটা ইলেকট্রন আছে? 8টা। আর এর কাছে দুটো চলে এসছে, তার মানে এর কাছে কটা ইলেকট্রন আছে? 7টা। এইবার দেখো তো এইখানে ব্যালেন্সটা কি আর বজায় থাকলো আগেকার মতন? ইলেকট্রন কমে গেছে, পজিটিভ এখন বেশি, তাহলে এ ইলেকট্রন হারিয়ে হয়ে গেছে পজিটিভ, আর বি কিন্তু ইলেকট্রন গেইন করেছে। তার মানে এখানে 5টা যে প্রোটন ছিল তারা পজিটিভ, কিন্তু তার থেকেও বেশি 7টা নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ যে বস্তুটা ইলেকট্রন রিসিভ করলো সে কিন্তু এখন নেগেটিভ হয়ে গেল। Now here we are going to study the last page. Does a chargeless body become charged when it is brought close to a charged body? যেমন দেখো আমরা কি বলেছিলাম, চিরুনি মাথায় ঘষলাম, সেই চিরুনিকে আমরা যখন কাগজের কাছে নিয়ে আসছি কাগজগুলি অ্যাট্রাক্টেড হচ্ছে। হাউ ইজ ইট সো? এটা কিভাবে সম্ভব? আসলে যখন কোনো চার্জড বডিকে ধরো কোনোভাবে ঘষে টষে নিয়ে এখানে ইলেকট্রন কমে গেছে বলে এটা পজিটিভলি চার্জ হয়েছে, একে আমি বি, ধর এটা কাগজ, এর কাছে নিয়ে এসেছি, কী হবে জানো? এই পজিটিভ যে কণাগুলো রয়েছে বা পজিটিভ যে বডিটা রয়েছে সে বি বডির ভিতরে যে ইলেকট্রনসগুলি রয়েছে তাদেরকে নিজের দিকে টানবে, বিকজ ইট অ্যাট্রাক্টস দ্য অপোজিট চার্জেস, এবং সেই যে নেগেটিভ চার্জ তার কাছের প্রান্তে জমবে, যার ফলে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে, এবং এটা যদি কাগজের টুকরো হয় তাহলে তারা চিরুনির কাছে চলে যাবে। সো লেটস রিড ইট। When a positively charged body A is brought near a chargeless body B, negative particles of the chargeless body feel attraction towards the positively charged body A.
অর্থাৎ যেটা বললাম বি এর ভিতরে যে পজিটিভ নেগেটিভ চার্জগুলো ছিল, মনে রাখবে অনলি ইলেকট্রনস ক্যান ফ্লো। তারা একটা জায়গা ছেড়ে আসে বলে সেই জায়গা হয়ে যায় পজিটিভ, তারা কোনো জায়গায় একত্রিত হয় বলে সেই জায়গা কিন্তু নেগেটিভ। প্রোটনসের কিন্তু এখানে কোনো অংশগ্রহণ নেই। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু একটা চার্জ বডি একটা আনচার্জ বডিকে অ্যাট্রাক্ট করে। এই পদ্ধতিকে বলা হয় ইন্ডাকশন। এইভাবে কোনো একটা আনচার্জড বডিকে চার্জড করে দেওয়া তাকে বলা হয় ইন্ডাকশন। এবং মজার ব্যাপার, তুমি যদি একে সরিয়ে নাও তখন এরা যারা আর কি ছিল ইলেকট্রনস, তারা বলবে আমার তো আর তাকিয়ে থাকার জন্য এখানে কেউ নেই, তাই তারা আবার ঘুরে ফিরে গোটা বি বডিটাতে ইউনিফর্মলি ছড়িয়ে যাবে। কিছুটা এরকম, ধরো তোমার ফেভারিট অ্যাক্টর এসছে, এই জন্য তার যে ফ্যানগুলো রয়েছে তারা সবাই গিয়ে বারান্দায় দাঁড়িয়ে গেছে, এই জন্য একটা অ্যাট্রাকশন ফিল করছে, দ্যাটস ইট, নাথিং এলস। নাও মোশন ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, উই উইল রিড দিস. You know that like charges repel and unlike charges attract each other. This sort of attraction or repulsion are forces. Such a force is known as electrostatic force. নিউটনস ল থেকে তোমরা জানো যে কোনো ফোর্স অ্যাক্ট করলে ভেলোসিটি চেঞ্জ হবে, বা আমরা বলতে পারি বডি উইল বি অ্যাক্সিলারেটেড। ভেলোসিটি চেঞ্জেস টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এটা সবসময় তাই হয়, সেকেন্ড ল তাই বলে, যেদিকে ফোর্স সেই দিকেই চেঞ্জ হবে, ভেলোসিটির বা অ্যাক্সিলারেশন সেই দিকে ক্রিয়েটেড হবে। Remarkable example of motion due to electrostatic force would be the motion of electrons in an atom. একটা অ্যাটমে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে সেটা কিন্তু পুরোপুরি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য। সো কোন ফোর্সটা? যেটা নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন পজিটিভ, বাইরে আছে ইলেকট্রন নেগেটিভ, এদের মধ্যে একটা ফোর্স আছে অ্যাট্রাকটিভ, তার জন্য কিন্তু ইলেকট্রনরা ঘুরছে। ইলেকট্রনস ক্যারি নেগেটিভ চার্জ, যেটা বললাম। See the picture given on your right. The direction of arrows represent the direction of velocity. ইলেকট্রনের বেরিয়ে যাওয়া উচিত এই দিকে, কিন্তু যেহেতু প্রোটন তাকে নিজের দিকে টানছে তার জন্য সে কিন্তু এদিকে ছিটকে না বেরিয়ে বরং গোল গোল ঘুরতে থাকে। ঠিক আছে, মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান ইজ সিমিলার টু দিস, বাট ইনস্টেড অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওখানে কোন ফোর্স অ্যাক্ট করে? গ্র্যাভিটেশনাল। তো আজকে এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আওয়ার নেক্সট টপিক উইল বি ফ্রম চ্যাপ্টার 2। তোমাদের সিলেবাসটা আমি একবার দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের 295 পেজে তো সিলেবাস দেওয়া আছে। ওখানে 1.1 1.2 ফার্স্ট সামেটিভে ছিল, তার সঙ্গে 2.1 2.2 আর স্ট্রাকচার অফ লিভিং অর্গানিজম, এগুলো ফার্স্ট সামেটিভে আছে। বিকজ উই আর টেকিং নেট ক্লাসেস, দ্য সিলেবাস ইজ গোয়িং কোয়াইট আ বিট স্লো, হ্যাড গন কোয়াইট আ বিট স্লো বিকজ দ্য ক্লাসেস স্টার্টেড লেট, বাট ডোন্ট ওয়ারি, আমরা যতটা সম্ভব ঠিক টাইমের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ সবটাই, মেবি আমি এক উইকে 2টো করেও ক্লাস পাঠাতে পারি। আচ্ছা, আর তোমাদের আজকে যতটা পড়ানো হলো তার বেসিসে আমি বলে দিই, তোমাদেরকে আমি কয়েকটা নোটস পাঠাচ্ছি। ইটস ফ্রম দ্য নেট, ইটস নট রিটেন ইন মাই হ্যান্ড রাইটিং। আমার মনে হলো খুব ভালোভাবে জিস্ট করে দেওয়া আছে। আই এম সেন্ডিং ইউ দোজ নোটস, সেগুলো তোমাদের খাতায় নামিয়ে রাখতে পারো ফর এ ফার্দার রেফারেন্স। এবং যেমন প্রত্যেকবার করি যে তোমাদের এই গোটা ক্লাসটা এখন তো ছোটো ছোটো পার্টস করে দিয়েছি, তো আমি খুব আজকে বিকালের মধ্যেই এটাকে ইউটিউবে আপলোড করে দেবো। যদি কারোর মনে হয়, ইউ ক্যান ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও অ্যাট এ টাইম থ্রু ইউটিউব অলসো। So here are the notes, you can see it, okay, and write in your copy. Stay safe, stay at home, all of you.